আমি বাংলা ইংরেজি মিশিয়েই বলি সাধারণত। বাট এই ক্লাসটা সাধারণত বাংলাতেই হবে, বিকজ আমি পাঠ করব ইয়ে থেকে, কি বলে ওই স্বামী শিষ্য সংবাদ থেকে আমি পাঠ করবো, ডোন্ট ওয়ারি। তো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার পাঠ করবো স্বামী শিষ্য সংবাদে। আহ তো এর আগে আমরা বেশ কয়েকটা করেছিলাম, বাট করেছিলাম এবার টুডে আনাদার চ্যাপ্টার উইল বি লুকিং অ্যাট। হ্যাঁ এইটা, জাস্ট গিভ মি আ মিনিট, সি কোনটা পাঠ করা যায়। আহ just do one thing. Let's take this. Someone very serious. You ঠিক থাকিবে না। Just 1 minute. then খুব সুন্দর একটা প্যাসেজ পেয়েছি, তো তাহলে আমরা পাঠ করি। স্বামী শিষ্য সংবাদ। স্থান বেলুর মঠ, কাল 1902। পূর্ববঙ্গ হইতে ফিরিবার পর স্বামীজি মঠেই থাকিতেন এবং মঠের কাছে তত্ত্বাবধান করিতেন। কখনো কখনো কোনো কাজ স্বহস্তে সম্পন্ন করিয়া অনেক সময় অতিবাহিত করিতেন। কখনো নিজ হস্তে মঠের জমি কোপাইতেন, কখনো গাছপালা ফল ফুলের বীজ রোপণ করিতেন। আবার কখনো বা চাকর বাকরের ব্যারাম হওয়ায় ঘরদ্বারে ঝাঁট পড়ে নাই দেখিয়া নিজ হস্তে ঝাঁটা ধরিয়া ওই সকল পরিষ্কার করিতেন। যদি কেহ তাহা দেখিয়া বলিতেন, আপনি কেন, তাহা হইলে স্বামীজি বলিতেন, তা হইলেই বা, অপরিষ্কার থাকিলে মঠের সকলে যে অসুখ করবে। উম তখনও যে আমরা নতুন যে মঠ বাড়ি আমরা দেখি, তোমরা অনেকে বেলুড় গেছো, তখনও সেটা হয়নি, তখন পুরনো মঠ বাড়িটা ছিল। And স্বামীজি যেখানে সমস্ত কাজ নিজে করতেন, এবং স্বামীজির লাগানো যে আম গাছটি আছে সেটা এখনো অনেকেই দেখতে যায়। এবং ওটা এখনো আছে। তোমরা নিশ্চয়ই গেলে দেখবে, এবং হয়তো অনেকে দেখেও থাকবে। ওই কালে তিনি মঠে কতগুলি গাভী, হাঁস, কুকুর ও ছাগল পুষিয়াছিলেন। বড় একটা ছাগলকে হংসী বলিয়া ডাকিতেন এবং তারই দুধে প্রাতে চা খাইতেন। ছোট একটি ছাগলছানাকে মঠরু বলিয়া ডাকিতেন এবং ও আদর করিয়া তাহার গলায় ঘুঙুর পরাইয়া দিয়াছিলেন। ছানাটা আদর পাইয়া স্বামীজির পায়ে পায়ে বেড়াইতো এবং স্বামীজি তাহার সঙ্গে 5 বছরের বালকের মতো দৌড়া দৌড়ি করিয়া খেলা করিতেন। মঠ দর্শনে নবাগত ব্যক্তিরা তাহার পরিচয় পাইয়া তাহাকে এইরূপ চেষ্টায় ব্যাপৃত দেখিয়া অবাক হইয়া বলিত, ইনিই বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ। কিছুদিন পরে মঠরু মরিয়া যাওয়ায় স্বামীজি বিষণ্ণ চিত্তে শিষ্যকে বলিয়াছিলেন, দেখো, আমি যেটাকেই একটু আদর করতে যাই সেটাই মরে যায়। মঠের জঙ্গল সাফ করিতে এবং মাটি কাটিতে প্রতি বছরে কতকগুলি স্ত্রী পুরুষ সাঁওতাল আসিত। স্বামীজি তাহাদের লইয়া কত রঙ্গ করিতেন এবং তাহাদের সুখ দুঃখের কথা শুনিতে কত ভালোবাসিতেন। সাঁওতালদের মধ্যে একজনের নাম ছিল কেষ্টা। স্বামীজি কেষ্টাকে বড় ভালোবাসিতেন। কথা কহিতে আসিলে কেষ্টা কখনো কখনো স্বামীজিকে বলিত, ওরে স্বামী বাপ, তুই আমাদের কাজের বেলা এখানকে আসিস না, তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। পরে বুড়ো বাবা এসে বকে। বুড়ো বাবা মানে আমার মনে হয় খুব সম্ভবত কে রে, কে হয়, ঠিক আমার এই মুহূর্তে নামটা তার মনে পড়ছে না। তো ঠাকুরের পার্ষদদের মধ্যে একজন ছিলেন যার বয়স ঠাকুরের চেয়েও বেশি ছিল, আমার এক্স্যাক্টলি নামটা মনে হচ্ছে স্বামী অদ্বৈতানন্দ কি, আহ, ঠিক আমি বলতে পারছি না। তো যাই হোক, পরে বুড়ো বাপ এসে বকে। কথা শুনিয়া স্বামীজি চোখ ছলছল করিত এবং বলিতেন, না না বুড়ো বাবা, হ্যাঁ স্বামী অদ্বৈতানন্দ, ঠিক ঠিক স্বামী অদ্বৈতানন্দ বকবে না, তুই তোদের দেশের দুটো কথা বল। ইহা বলিয়া তাহাদের সাংসারিক সুখ দুঃখের কথা পাড়িতে। একদিন স্বামীজি কেষ্টাকে বলিলেন, ওরে তোরা এখানে আহ, তোরা আমাদের এখানে খাবি, মানে প্রশ্ন করছিলেন, ওরে তোরা আমাদের এখানে খাবি। কেষ্টা বলিল, আমরা যে তোদের ছোঁয়া আহ, এখন আর খাই না, আমরা যে তোদের ছোঁয়া এখন আর খাই না। এখন যে বিয়ে হয়েছে, তোদের ছোঁয়া নুন খেলে জাত যাবে রে বাপ। স্বামীজি বললেন, নুন কেন খাবি?
নুন না দিয়ে তরকারি রেঁধে দেবো, তাহলে তো খাবি। চেষ্টা ওই কথায় স্বীকৃত হইল। অনন্তর স্বামীজির আদেশে মাঠে ওই সাঁওতালদের জন্য লুচি তরকারি মিঠাই মন্ডা দধি ইত্যাদি জোগাড় করা হইল, এবং তিনি তাহাদের বসাইয়া খাওয়াইতে লাগিলেন। খাইতে খাইতে কেষ্টা কেষ্টা বলিল, হ্যাঁ রে সাই বাপ, তোর এমন জিনিসটা তোর এমন জিনিসটা কোথা পেলি? আমরা এমনটা কখনো খাইনি। স্বামীজি তাহাদের পরিতোষ করিয়া করিয়া খাওয়াইয়া বলিলেন, তোরা যে নারায়ণ, আজ আজ আমার নারায়ণের ভোগ দেওয়া হলো। স্বামীজি যে দরিদ্র নারায়ণ সেবার কথা বলিতেন, তাহা তিনি নিজেও এই রূপে অনুষ্ঠান করিয়া দেখাইয়া গিয়াছেন। অন্তরালে সরি আহারান্তে সাঁওতালরা বিশ্রাম করিতে গেলে স্বামীজি শিষ্যকে বলিলেন, এদের দেখলুম যেন সাক্ষাৎ নারায়ণ। এমন সরল চিত্ত, এমন অকপট অকৃত্রিম ভালোবাসা আর দেখিনি। অনন্তর আহ মঠের সন্ন্যাসী বর্গকে লক্ষ্য করিয়া বলিতে বলিতে লাগিলেন, দেখ এরা কেমন সরল, এদের কিছু দুঃখ দূর করিতে পারিবি? মানে প্রশ্নবোধক আর কি। এদের কিছু দুঃখ দূর করতে পারবি? নতুবা গেরুয়া পরে আর কি হলো? পরহিতায় ও সর্বস্ব অর্পণ এরই নাম যথার্থ সন্ন্যাস। এদের ভালো জিনিস কিছু এদের ভালো জিনিস কখনো কিছু ভোগ হয়নি। ইচ্ছা হয় এই মঠ ফট সব বিক্রি করে দিই, এইসব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই। আমরা তো গাছতলা সার করিয়েছি করেইছি। আহা, দেশের লোক খেতে পড়তে পারছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি? ও দেশে যখন গিয়েছিলাম, মাকে বললুম, মা, এখানে লোক ফুলের বিছানায় শুচ্ছে, চর্বচুষ্য খাচ্ছে, কি না ভোগ করছে, আর আমাদের দেশের লোকগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে। মা, তাদের কোনো উপায় হবে না? ও দেশে ধর্ম প্রচার করতে যাওয়ার আমার এই আরেকটা উদ্দেশ্য ছিল, যে এদেশের লোকের জন্য যদি অন্ন সংস্থান করতে পারি। এখানে ও দেশ বলতে উনি পাশ্চাত্য দেশের কথা বলছেন। মানে তিনি যে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ হয়ে এসেছিলেন, এবং সেখানে তো তিনি দীর্ঘ সময় ছিলেন এবং প্রচুর লেকচার্স দিয়েছিলেন। সেগুলো আমরা কখনো পড়বো, পারলে সময় হলে। একটা খুব সুন্দর কম্পাইলেশন আছে, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, সেটাও পড়তে পারি। আহ, তো সেটাকেও কখনো আমরা আলোচনা করব। দেশের লোকের দুবেলা দুমুঠো ভাত দেশের লোকেরা দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না, দেখে এক এক সময় মনে হয় ফেলে দিই তোর শাক বাজানো ঘন্টা নাড়া, ফেলে দিই তোর লেখাপড়া এবং নিজে মুক্ত হবার চেষ্টা। সকলে মিলে গায়ে গায়ে ঘুরে চরিত্র ও সাধনা বলে বড় বড় লোকদের বুঝিয়ে কড়িপাতি জোগাড় করে নিয়ে আসি এবং দরিদ্র নারায়ণের সেবা করে জীবনটা কাটিয়ে দিই। আহা, দেশে গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে। যারা জাতির মেরুদণ্ড, যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে, যে মুথর যে মেথর মুদাফফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার ওঠে। হয় তাদের সহানুভূতি করে তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয়। আহ, তাদের সহানুভূতি করে তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয়। দেশে এমন কেউ নেই রে। এই দেখ না, হিন্দুদের সহানুভূতি না পেয়ে মাদ্রাজ অঞ্চলে হাজার হাজার পেরিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। মনে করিসনি কেবল পেটের দায়ে খ্রিস্টান হয়, আমাদের সহানুভূতি পায় না বলে। আমরা দিনরাত কেবল তাদের বলছি, ছুস নে ছুস নে। দেশে কি আর দেশে কি আর দয়া ধর্ম আছে রে বাপ? কেবল ছুট মার্গির দল। অমন আচারের মুখে মার লাথি। ইচ্ছে হয় তোর সুধমার্গের গণ্ডি ভেঙে ফেলে এখনই চাই। কে কোথায় পতিত কাঙ্গাল দরিদ্র আছিস, বলে তাদের সকলকে ঠাকুরের নামে ডেকে নিয়ে আসি। এরা না উঠলে মা জাগবেন না। আমরা এদের অন্ন বস্ত্রের সুবিধা যদি না করতে পারলুম, তবে আর কি হলো? হায়, এরা দুনিয়াদারি কিছু জানে না। দিনরাত হেঁটেও অসন বসনের সংস্থান
করতে পারছে না, দে সকলে মিলে এদের চোখ ছুলে। আমি দিব্য চোখে দেখেছি এদের ও আমার ভেতর একই ব্রহ্ম, একই শক্তি রয়েছেন, কেবল বিকাশের তারতম্য মাত্র। সর্বাঙ্গে রক্ত সঞ্চার না হলে কোনো দেশ কোনো কালে কোথাও উঠেছে দেখেছিস? সর্বাঙ্গে রক্ত সঞ্চার না হলে কোনো দেশ কোনো কালে কোথাও উঠেছে দেখেছিস? সর্বাঙ্গে রক্ত সঞ্চার এখানে এই জন্য বলছেন যে দেহের সর্বাঙ্গে রক্ত সঞ্চার হয় বলে কিন্তু আমরা এ দেহটা বেঁচে থাকে, তার কাজ করতে পারে। ঠিক সেরকম সর্বস্তরের উন্নতি, সমাজের সর্বস্তরের সার্বিক উন্নতি, সার্বিক সুখ সাধন না হলে সমাজটা এগোতে পারে না, দেশটা এগোতে পারে না। একটা অঙ্গ ভরে গেল, একটা অঙ্গ ভরে গেলে অন্য অঙ্গ সবল থাকলেও ওই দেহ নিয়ে কোনো বড় কাজ আর হবে না, এই নিশ্চয়ই জানবি। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই পার্টিকুলার এই প্যাসেজটার এই অংশটাতে, দেখো উনি কিন্তু ছুট মার্গের গণ্ডিকে ভাঙতে চাইছেন। তিনি কিন্তু এই এই যে এই বিভিন্ন যে গোঁড়া এই যে বাধ্যবাধকতা এবং আনসাইন্টিফিক যে একটা অ্যাটিচিউড, এই যেমন অস্পৃশ্যতা, এই যে জাতিপ্রথা, সেটা কিন্তু কঠোর বিরোধিতা করছেন। এবং তিনি কিন্তু একটা ইনক্লুসিভ ধর্ম ভাবনার কথা কিন্তু বলছেন। যেটাকে উনি বলছেন যে দয়া ধর্মের অভাব আছে, সব শুধুমার্গীর দল। সো হি ইজ টকিং অ্যাবাউট এন ইনক্লুসিভ ফর্ম অফ রিলিজিয়ন which will touch the lives of the common people, to touch the life of the masses and uplift their life, তাদের জীবন শৈলীকে, জীবনের মাত্রাটাকে তুলে ধরবে। এবং তার জন্য কিন্তু তিনি বলছেন যে সর্বাঙ্গে রক্ত সঞ্চার না হলে কোনো দেশ কোথাও থেকে যে কোথাও উঠেছে দেখেছিস? তার মানে সর্বত্র সমস্ত স্তরের মানুষের, অতি দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত এবং ধনী শ্রেণী তো আছেই, যাদের যেটা নিড সেইভাবে তাদেরকে সেইটা পেতে হবে, এবং শারীরিকভাবে তাদের জীবনের উন্নতি না করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু না ছাড়া কিন্তু হবে না। মানে এখানে হচ্ছে যে যে অতিরিক্ত দরিদ্র, তার অন্য সংস্থান বাসস্থান এগুলোর যে সংস্থান করতে হবে, তার সোশ্যাল সিকিউরিটি এই তাকে থাকতে হবে, তার ছেলে মেয়ের পড়াশোনা শিখতে শিখতে হবে, মধ্যবিত্তের স্টেবিলিটি, যে অত্যন্ত বড় লোক যে ধনী, তার মধ্যে তার কাছে ধন তো আছে, বাট হি হ্যাজ টু বি মোরালি ভেরি মাচ রিচ ইন দ্য সোসাইটি, দেয়ার ফর দ্য, মানে তাকে নৈতিক ভাবেও তার উত্থান ঘটতে হবে। যে অত্যন্ত বড়লোক অলরেডি বা হয়তো উচ্চবিত্ত, তাকে নৈতিক ভাবে রিচ হতে হবে, নৈতিক ভাবে। তো সেটাই তিনি বলছেন। এবার আমরা আসি, শিষ্য বলছে, শিষ্য মহাশয়, এই দেশের লোকের ভিতর এত বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাব, ইহাদের ভিতর সকলের মিল হওয়া যে বড় কঠিন ব্যাপার। স্বামীজি বলছেন সক্রোধে, কোনো কাজ কঠিন বলে মনে করলে সেথায় আর আসিস নি। ঠাকুরের ইচ্ছায় সব দিক সোজা হয়ে যায়। তোর কাজ হচ্ছে দিন দুঃখীর সেবা করা, জাতি বর্ণ নির্বিশেষে। তার ফল কি হবে না হবে ভেবে তোর দরকার কি? তোর কাজ হচ্ছে কাজ করে যাওয়া, পরে সব আপনা আপনি হয়ে যাবে। আমার কাজের ধারা হচ্ছে গড়ে তোলা, যা আছে সেটাকে ভাঙা নয়। গড়ে তোলা যা আছে সেটাকে ভাঙা, যা আছে সেটাকে ভাঙা নয়। জগতের ইতিহাস পড়ে দেখ, এক একজন মহাপুরুষ এক একটা সময় এক একটা দেশে যেন কেন্দ্রস্বরূপ হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের ভাব অভিপ্লুত হয়ে শত সহস্র লোক জগতের হিত সাধন করে গেছে। তোরা সব বুদ্ধিমান ছেলে হেতায় এতদিনে আসছিস, কি করলি বল দেখি? পড়ার্থে একটা জন্ম দিতে পারলি নি? আবার জন্মে এসে তখন বেদ বেদান্ত পড়বি। এবার পরসেবায় দেহটা দিয়ে যা, তবে জানবো আমার কাছে আসা সার্থক হয়েছে। কথাগুলি বলিয়া স্বামীজি এলো এলোথেলো ভাবে, ধুর বাবা, কি হয়েছে? হ্যাঁ, এলোথেলো ভাবে বসিয়া তামাক খাইতে খাইতে গভীর চিন্তায় মগ্ন থাকিলেন। কিছুক্ষণ বাদে বলিলেন, আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে 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 তিনি অধিষ্ঠান অধিষ্ঠান হয়ে আছেন। তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছু আর নেই। জীবে প্রেম করে যে যেমন সেই জন সেবিছে ঈশ্বর। বেলা প্রায় শেষ হইয়া আসিল। স্বামীজি দোতলায় উঠিলেন এবং বিছানায় শুইয়া শিষ্যকে বলিলেন, পা দুটো একটু টিপে দে। শিষ্য অন্ধকার কথাবার্তার ভীত স্তম্ভিত হইয়া ইহা স্বয়ং অগ্রসর হইতে পারিতেছিল না।
শিষ্য অন্ধকার কথাবার্তায় ভীত ও স্তম্ভিত হইয়া স্বয়ং অগ্রসর হইতে পারিতেছিল না। এখন সাহস পাইয়া প্রফুল্ল মনে স্বামীজির পদসেবা করিতে বসিল। কিছুক্ষণ পরে স্বামীজি তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আজ যা বলেছি সেসব কথা মনে গেঁথে রাখবি। পুলিশ, তো তুমি দেখো, তো তোমরা দেখো যে জিও ফ্রেম করে যেইজন সেইজন সে হচ্ছে ঈশ্বর। এই এই উক্তিটা স্বামীজির মুখ্যাত মানে বিখ্যাত উক্তি, সেটার কিন্তু এখানে অবতারণা তিনি করলেন। এবং আমরা যদি এই প্যাসেজটাকে একটু একটু যদি এই জিনিসটাকে বুঝতে চেষ্টা করি, তিনি কিন্তু পরিষ্কারভাবে পরার্থে জীবন দানের কথা বলছেন। তিনি একটা ইনক্লুসিভ ধর্মের কথা বলছেন, মানে ইনক্লুসিভ সোসাইটি। এইখানে কিন্তু তিনি অনেকগুলো জায়গাকে ছুঁয়ে যাচ্ছেন। একটা হচ্ছে সোসাইটাল একটা রিফর্ম, একটা হচ্ছে ধর্ম ধর্মজীবনের একটা রিফর্ম। ধর্মকে গোঁড়া এবং বিচ্ছিন্নতাবাদী থেকে ইনক্লুসিভ হতে হবে, অনেক সবাইকে নিয়ে তুলে ধরতে হবে। এবং তিনি কিন্তু পরার্থে জীবন দানের কথা, এই যে পরের জন্য জীবনটাকে তুলে ধরা, সেটাকে কিন্তু তিনি জোর দিচ্ছেন। এই তিনটাকে কিন্তু আমরা যে এতদিন ধরে এতগুলো আলোচনা করছি, এই সমস্ত ক্লাসগুলো যে আমরা একটার পর একটা সব করলাম, তুমি একটা জিনিস যদি যদি লক্ষ্য করো, আমরা কিন্তু এই রিকারেন্ট থিম গুলোকে নিয়েই কিন্তু আমরা এতক্ষণ কিন্তু আমরা কাজ করে গেলাম। যে তার মধ্যে কি কি আছে, তিনটে প্রধান বক্তব্য যে তিনি কিন্তু সমস্ত যে ধর্মীয় গোঁড়ামি, ধর্মান্ধতা, বিচ্ছিন্নতাবাদ বিচ্ছিন্নতাবাদ এবং আনসাইন্টিফিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য রিলিজিয়ন আর টুয়ার্ডস দ্য লাইফ আর টুয়ার্ডস দ্য সোশ্যাল ইস্যুস, সেটাকে কিন্তু তিনি সবসময় ডিমলিশ করছেন। তিনি ছুঁতমার্ক নিয়ে যে এখানে লিখছেন তা নয়। তুমি যদি আমরা যদি তার ট্রাভেলগ গুলো পড়ি, মানে আমরা প্যাসেজটা পড়ে নিয়েছি, এবার একটু অ্যানালিটিক্স এর দিকে একটু এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করছি, তার বডি অফ ওয়ার্কটাকে যদি আমরা দেখি, তার মধ্যে কি কি আছে, তার মধ্যে বেসিক্যালি কম্পোনেন্টস যদি আমরা দেখি, এক হচ্ছে তার বিভিন্ন স্পিচেস আছে, দুই হচ্ছে তার বিভিন্ন সমস্ত যে যে পত্রগুলো আছে, তো সেগুলো আছে, তো স্পিচেস হলো, তার লেটার্স হলো, আর তিন হচ্ছে যে এই যে তার এই যে ইনফর্মাল এই যে এই কথোপকথনগুলো যেগুলো আছে, যেগুলো রেকর্ড করেছেন তার সেটা তার শিষ্যরা হোক বা এই 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 যে স্বামী শিষ্য সংবাদের যে লেখক তিনি হন, তো এই কথা, এই ব্যাপারগুলো কিন্তু সে স্বামীজির লেটার, স্বামীজির কি বলো স্পিচেস, এন্ড স্বামীজির এই যে ইনফর্মাল যে টকস দ্যাট আর বিং রেকর্ডেড, এই প্রত্যেকটাতে কিন্তু এবং স্বামীজির যে সমস্ত ট্রাভেলার, যে চতুর্থ যে কম্পোনেন্টটা, যে স্বামীজির বিভিন্ন ট্রাভেলার, যে তার যে ঘুরে বেড়ানো, যে তার তার যে বিভিন্ন যে জায়গা গেছেন সেখানে থেকেছেন, তার অভিজ্ঞতা, তার যে পুঙ্খানুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ অনেক ক্ষেত্রে না হলেও তার যে একটা মোটামুটি একটা খুব সুন্দর এবং খুব সহজবোধ্য একটা তিনি বিবরণ প্রত্যেকবার দিচ্ছেন। পরিব্রাজক দেখলে আমরা যেটা বুঝতে পারি বা বর্তমান ভারত দেখলে, সেখানে কিন্তু এই থিম গুলো কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। তিনি কিন্তু তোমার আমেরিকা যাচ্ছেন, পাশ্চাত্যের দেশে যাচ্ছেন, ভারতের ধর্মের প্রচার করছেন, ভারতের সমাজের ভালো দিকগুলোর কথা বলছেন। তিনি বলছেন যে আমি সব থেকে পুরনো, দ্য ওল্ডেস্ট হাইয়েস্ট অর্ডার্স অফ পিপল, মানে আমি শিকাগোতে যাচ্ছেন এবং তিনি ভারতের যে পুরাতন যে সংস্কৃতি, যে পুরাতন ভাবনা চিন্তা, তার মধ্যেকার যে সব থেকে সার বস্তুটুকু সেটাকে নিয়ে বলছেন। তিনি বৌদ্ধিজমের নিয়ে একটা পেপার বলছেন। তিনি বিভিন্ন ধর্মের প্রতি যে ভারতবর্ষের সহিষ্ণুতা সেটা নিয়ে কথা বলছেন, সেগুলো বলছেন। আবার এট দ্য ভেরি সেম টাইম তিনি কিন্তু কন্ডেম করছেন অনেক জিনিসকে, মানে অনেক জিনিসকে কিন্তু তিনি খণ্ডনও করছেন। যেটা হচ্ছে প্রথম, তার মধ্যে জিনিসটা হচ্ছে ছুঁতমার্ক এবং এই যে বিচ্ছিন্নতাবাদিতা এবং এই যে আনসাইন্টিফিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য সোশ্যাল লাইফ, যে একটা অবৈজ্ঞানিক চিন্তাধারা, একটা অবৈজ্ঞানিক পদ্ধতি জীবনকে দেখার, একটা এই যে ছুঁতমার্গ, গোঁড়ামি, জাতি বৈষম্য, এই যে অস্পৃশ্যতা, এগুলোকে এই যে ভারতীয় সমাজের কোনো কিছু নতুনকে তারা সহজে বা তাড়াতাড়ি গ্রহণ না করা, সেইগুলোকে কিন্তু তিনি বলছেন। এবং সেগুলো আমরা কি করে জানতে পারছি, তার চিঠিপত্র থেকে। তিনি কিন্তু চিঠিপত্রতে এই কথাগুলো লিখছেন। আবার একই সঙ্গে তিনি কিন্তু এইটার উদাহরণটাও দিচ্ছে যে দেখো পাশ্চাত্যে, পাশ্চাত্যে এই আছে, এখানে নারীদের অবস্থা খুবই উন্নত, এখানে এরা সব কাজে অংশগ্রহণ করে, কোনো কিছু নতুন যখনই পাশ্চাত্যে আসে তাহলে তারা সর্বাগ্রে সেটাকে গ্রহণ করে, সেটা কিন্তু তারা কিন্তু সেটাকে দূরে সরিয়ে ফেলে রেখে দেয় না, তারা কিন্তু সর্বাগ্রে সেটা গ্রহণ করে। কিন্তু ভারতবর্ষ কিন্তু সেটাকে গ্রহণ করে না। তিনি রামকৃষ্ণানন্দজিকে চিঠিতে স্পেসিফিকলি এই কথাগুলো লিখছেন। তো তিনি কিন্তু এই যে গোঁড়ামিটা, এই যে শর্টকামিংসটা, এই যে এই অন্ধকার দিকটা,
সমাজের, ধর্মের প্রচলিত যে ব্যবস্থার, সেটাকে কিন্তু তিনি ভাঙছেন কিন্তু। এক, দ্বিতীয় হচ্ছে তিনি কিন্তু ইনক্লুসিভ লেসের কথা বলছেন। এই যে তিনি বলছেন যে সমস্ত ধর্ম, দায়বাদ সমস্ত তো, যে কি বলবো, যে বিচ্ছিন্নতাবাদী যে ব্যাপার, সেগুলোকে ভেঙে এই যে ধর্ম, তিনি এটাকে ইনক্লুসিভ করে। এবং এখানে একটা ডিফারেন্স আছে। এক, আমরা এক সেকশন অফ পিপলকে দেখি যারা কিনা যা যা কিছু খারাপ, বর্ণ বৈষম্য হোক, জাতি বৈষম্য হোক, সবকিছুকে খণ্ডন করে এবং সবকিছুটাকেই খণ্ডন করে। স্বামীজি কিন্তু সেটা করছেন না। স্বামীজি কিন্তু মূলভূত যে সত্য সেটাকে কিন্তু তিনি ধরে রাখছেন। তিনি কিন্তু ধর্মকে অস্বীকার করছেন না। তার জন্য তিনি বলছেন, আমি নতুন যে জিনিসগুলো আছে সেগুলোকে সংস্কার করতে এসেছি, আমি ভাঙতে আসিনি। He is looking for an inclusive growth where the dharma or the religion is a very important part, and the scientific and moral attitude of the society is also a part. তিনি কিন্তু দুটোকে ইনক্লুসিভলি নিয়ে একটা সর্বস্তরের উন্নতির একটা রাস্তা, সর্বস্তরের শান্তির একটা রাস্তা, সর্বস্তরের একটা, কি বলবো, একটা, তিনি সায়েন্সটাকেও নিচ্ছেন, সেটা নিয়ে কিন্তু লিখছেন। আমরা যদি তার সমস্ত স্পিচেস গুলো পড়ি বা তার যে চিঠি পড়ি, তাতে কিন্তু আবার তিনি নিকোলা টেসলার আবিষ্কার এবং সেটাকে নিয়ে, সেগুলো নিয়ে এখানে কি কি আবিষ্কার হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছেন। তিনি তার যে ছোট ভাইকে, তার মেজো ভাইকে অ্যাকচুয়ালি, তিনি কিন্তু বললেন না তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, এলএলবি না করে, কারণ আমাদের খুব দরকার ভালো ইঞ্জিনিয়ার্স। ভালো ইঞ্জিনিয়ার্স, কারণ আমাদের দেশের তথ্য প্রযুক্তির দিক থেকে, মানে বিজ্ঞানের দিকে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো হি হ্যাজ দিস সর্ট অফ অ্যাটিটিউড অফ ইনক্লুসিভনেস। এবং তৃতীয় ব্যাপারটা হচ্ছে কিন্তু এই যে পড়ার্থে কিন্তু জীবন দান করা, এটা কিন্তু এই তিনটে রিকারেন্ট থিম কিন্তু আমরা এখনো অব্দি স্বামীজির ক্রমাগত ভাবে পড়ে এলাম, যে এই যে পড়ার্থে জীবন দান করা, তার যে একটা ডেডিকেশন। দেখো তিনি বলছেন যে এইসব বিক্রি করে দিয়ে চলে যায়, সমস্ত যে দরিদ্র ব্যক্তিরা আছে তাদেরকে বোঝাই, তাদের কাছে কিছু আনি এবং দরিদ্র নারায়ণের সেবার জন্য উৎসর্গ করি। আন্তরিক ভালোবাসা টুয়ার্ডস দ্য পিপল, তার জন্য তিনি নিজে রান্না করে খাওয়াচ্ছেন সেই সমস্ত সাঁওতাল, সেই সমস্ত মানুষদের, এবং তাদের যে সুখ দুঃখের কথা জানছেন, জানার চেষ্টা করছেন। এই যে পড়ার জীবন দান করা, তিনি বারবার এই রিকারিং থিমটা বারবার বারবার তার সেই যে চার রকমের যে রচনা, সেটা লেকচার্স হতে পারে, সেটা চিঠিপত্র হতে পারে, সেটা তার কথোপকথন হতে পারে, তার রচনা, তার রচনা হতে পারে যেমন পরিব্রাজক বা ট্রাভেলগস গুলো থেকে হতে পারে, সেখানে কিন্তু এইটা ফিরে ফিরে আসছে। তো আমরা এতদিনে যে সমস্ত একটা হোল স্পেকট্রাম অফ স্বামী বিবেকানন্দ কিন্তু আমরা পড়লাম, আমরা তার কিছু কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট কোটস থেকে পড়লাম, তার লেখা চিঠি পড়লাম, তার পরিব্রাজক থেকে একটা একটা প্যাসেজ আমরা পড়েছি, আমরা দামি শস্য সংবাদ থেকে পড়েছি, আমরা তার চিঠিপত্র পড়েছি মোস্ট ইম্পর্টেন্টলি। এবং ভবিষ্যতেও আমরা হয়তো এগুলো নিয়ে আলোচনা করতে থাকবো, এবং এই যে রিকারেন্ট থিম গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। ইন দা মিন টাইম, আমি যেটা বলবো, যে তোমরাও একটু একটু করে এবার স্বামীজিকে নিজেরা পড়া শুরু করো, নিজেরা একটু করে পড়া শুরু করো। এবং খুব ভালো লাগবে যদি তোমরা কোনো একটা কিছু যদি কোথা থেকে পাও, যদি করতে পারো, যে একটা চিঠির, হয়তো গোটা চিঠিটাও পড়লে না, বাট একটা প্যাসেজ পড়লে, এবং দেন দেন নেক্সট ক্লাস বা তারপরের যে ক্লাসে জানালে যে আমি এইটা পড়েছি এখান থেকে, এবং এখান থেকে আমি মোটামুটি এই জিনিসটা উঠে এসেছে, এবং সেটা খুব শর্টে, খুব বড় করে বলারও দরকার নেই, যদি বলো খুব ভালো লাগবে। আমি কাউকে হোমওয়ার্ক কিছু দিচ্ছি না, বলছি না কিছু করতে, ইট উইল বি ভেরি গুড যদি এটা তোমরা এইভাবে পার্টিসিপেট করো, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ পিপল টু রিড স্বামী বিবেকানন্দ। নিশ্চয়ই তোমরা স্বামী বিবেকানন্দের কথা শুনছো, তার রচনাগুলোর কথা শুনছো, আমরা তার রচনাগুলো পড়ছি, সেগুলো নিয়ে কথা বলছি। ইট ইজ অ্যাবসলিউটলি হেল্পফুল, ইট ইজ ইমেন্সলি হেল্পিং ইউ পিপল টু ডেভেলপ। এবং নিশ্চয়ই স্বামীজি তোমাদের মধ্যে প্রবিষ্ট হচ্ছেন, তোমাদের মধ্যে কাজ করছেন, অবশ্যই। বাট তোমরাও যদি একটু একটু করে স্বামীজিকে পড়া শুরু করো, সেটা কোনো বড় বই হতে হবে না, সেটা গোটা বইটা পড়তে হবে না, বাট যদি তার একটা চিঠি পড়ো, সাপোজ একটা চিঠি পড়ো, বা সাপোজ এই স্বামী শিষ্য সংবাদ, এই বই রামকৃষ্ণ মিশনের যে কোনো সেন্টারেই পাওয়া যায়, এবং খুব কম দাম হয় এই বইগুলোর, 30, 35, 40 টাকা দাম। তোমরা যদি একটা প্যাসেজ পড়লে, বা প্রথম বললি থেকে এই একটা জায়গাতে ওটা খুব বড় হয় না এগুলো, একটা যদি পড়লে এবং সেটাকে কনসেপ্টুয়ালাইজ করলে, সেটা নিয়ে একটু ভাবলে, এবং এক দু লাইনে কি বুঝলে বা কোন জিনিসটা ঠিক আকর্ষণ করলে সেটা নিয়ে বলো, তো আমাদের খুব ভালো লাগবে। Because now I think the time has come now that we make this class a little bit of interactive one.
তো সেটা খুব ভালো হয়। এবং আই আই হোপ আজকে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং এইভাবে আমরা পরবর্তী দিনে আবার স্বামীশির সংবাদই আবার পড়বো, বা হয়তো পরিব্রাজক থেকে আরেকটা প্যাসেজ পড়তে পারি, বা হয়তো স্বামীজির পরবর্তী পরের দিন হয়তো একটা চিঠি হয়তো পড়লাম। বাট ইন দ্য মিন টাইম আমি এটা তোমাদের বললাম, আবারও বলবো যে একটু 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 করে স্বামীজিকে পড়া শুরু করো, একটু একটু করে। আহ কোনো টাস্ক নয়, কোনো টার্গেট নয়, জাস্ট ভালোবেসে স্বামীজিকে একটু পড়ার চেষ্টা করো। পারলে এক পাতা, এক পাতাই মন দিয়ে শুধু স্বামীজিকে যদি একটা লেখা পড়ো, একটু ভালো যেটা আছে। তোমরা পরিব্রাজকটা পড়তে, পরিব্রাজকের ভাষা একটু কঠিন, একটু কঠিন, কিন্তু সেটা পড়তে পারো, কারণ ভালো লাগবে খুব পড়তে। কারণ এই যে স্বামীজি যে এই যে হুগলি নদী হয়ে এই যে চলে যাচ্ছেন জাহাজে করে, তার যে জাহাজ যাত্রা, তার আমেরিকাতে যাচ্ছেন, এই লোকগুলোর সাথে দেখা হচ্ছে, এইগুলো পড়তে খুব ভালো লাগে। প্রথম প্রথম না, আমি বলছি তোমাদের, স্পিচ পড়তে না প্রথম প্রথম একটু একটু এরকম একটু বোরিং লাগে, একটু হয় এরকম, বুঝতে পারি। বাট এই যে এই ঘটনাগুলো, এই যে কথোপকথন গুলো, এই যে তার ঘুরে বেড়ানো, তার যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই এর সাথে দেখা হলো, সে ওইখানে নিয়ে গেল, ওইখানে গিয়ে এই দেখলাম, এইগুলো স্বামীজি যেভাবে বর্ণনা করেন এবং যেভাবে গোটা ব্যাপারটাকে তিনি ইয়ে করেন, মানে এক্সট্রিমলি এক্সট্রিমলি কি বলবো, এনরিচিং, এবং খুব মজা আসে পড়তে, খুব ভালো লাগে। দেখবে তোমরা একটু যদি এগুলো পড়ো, তো আমি মানে আই উড রিকোয়েস্ট ইউ পিপল, তোমাদের কাছে আমি একটু অনুরোধ করব যে তোমরা একটু যদি স্বামীজিকে পড়তে শুরু করো, এবং সেটা নিয়ে আমাদেরকে একটু বলো যে কি পড়লে, বা খুব সংক্ষেপে যেতে, তাহলে খুব ভালো লাগবে। and I hope you people have liked this class today. So thank you so much for this class. দেখা হচ্ছে আবার পরে ক্লাসে। Thank you.